30শে জানুয়ারি 1948 দিল্লির বিড়লা হাউস। সন্ধ্যা ঠিক 5:17 একজন বৃদ্ধ মানুষ হাঁটছেন। দুই হাতে দুইজন তরুণী তাকে ধরে রেখেছেন। প্রতিদিনের মতোই তিনি যাচ্ছেন সন্ধ্যার প্রার্থনায়। ঠান্ডা বাতাস বইছে, ভিড় জমেছে সামনে। আর সেই সময় হঠাৎ ভিড় ঠেলে সামনে এগিয়ে আসে একটা লোক। প্রথম দেখাতে মনে হলো সে প্রণাম করতে আসছে, কিন্তু না। আর তারপরেই 3টে গুলির শব্দ। ভেসে আসলো একটা ক্ষীণ আওয়াজ, হে রাম। এটুকুই বলতে পেরেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী, ভারতের জাতির পিতা, যিনি অহিংসার পথে ব্রিটিশ সাম্রাজ্যকে হাঁটু গাড়িয়েছিলেন। সেই মানুষটা মাটিতে লুটিয়ে পড়লেন। কিন্তু এই হত্যার পেছনে কি ছিল? এটা কি শুধু একজনের ক্রোধ, নাকি এর পেছনে ছিল বছরের পর বছর ধরে গড়ে ওঠা একটা ষড়যন্ত্র? আজকে সেই পুরো ঘটনাটাই বলবো আপনাদেরকে। সালের ভারত। দেশভাগের ক্ষত তখনও তাজা। 1947 সালের আগস্টে ভারত স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনতার সাথে সাথে এসেছে এক ভয়াবহ রক্তপাত। হিন্দু মুসলিম দাঙ্গায় লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। পাকিস্তান থেকে হিন্দুরা আসছে, ভারত থেকে মুসলমানরা যাচ্ছে। দুদিক থেকেই মানুষ মরছে। ট্রেনে করে লাশ আসছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে গান্ধীজি একটা কাজ করলেন, যেটা অনেকে মেনে নিতে পারেনি। ভারত সরকার পাকিস্তানকে 55 কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু দাঙ্গার কারণে সরকার সেই টাকা আটকে রাখতে চাইছিল। গান্ধীজি এর বিরোধিতা করলেন। তিনি বললেন, প্রতিশ্রুতি দিয়েছ, কথা রাখতে হবে। তিনি সরকারের বিরুদ্ধে অনশন শুরু করলেন। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ভারত সরকারকে সেই টাকা দিতে হয়। আর এটা দেখে হিন্দু মহাসভা এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটা অংশ ক্ষেপে গেল। তারা মনে করলো গান্ধী বারবার মুসলিমদের পক্ষ নিচ্ছেন। পাকিস্তানকে টাকা দেওয়া মানে শত্রুকে শক্তিশালী করা। আর এই রাগ, এই ক্ষোভ ধীরে ধীরে একটা পরিকল্পনায় রূপ নিল। হয়তো অনেকেই জানেন না যে গান্ধীজিকে হত্যার প্রথম চেষ্টাটা হয়েছিল তার মৃত্যুর মাত্র 10 দিন আগে, অর্থাৎ 20শে জানুয়ারি 1948। সেই একই জায়গা, বিড়লা হাউস। আর তখন প্রার্থনা সভা চলছিল। মদনলাল পাওয়া নামের একজন তরুণ ভিড়ের মধ্যে থেকে একটা বোমা ছুঁড়ে মারল। বোমাটা ফাটলো, কিন্তু গান্ধীজির কাছ থেকে একটু দূরে। কেউ মারা গেল না। মদনলালকে সাথে সাথে ধরা হলো। কিন্তু এখানেই আসে একটা বড় প্রশ্ন। মদনলালকে জিজ্ঞাসাবাদ করায় সে বলল, এটা একটা বড় ষড়যন্ত্রের অংশ। আরো মানুষ আছে, পুরো দল কাজ করছে। পুলিশ এই তথ্য পেল, কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা বাড়ানো হলো না। আর এই গাফিলতির মূল্য দিতে হলো 10 দিন পরে। মদনলালের কথা অনুযায়ী এই হত্যাকাণ্ডে যুক্ত ছিল একটা পুরো দল। আর তারা হলো নাথুরাম গডসে। তিনি হিন্দু মহাসভার এক সদস্য ছিলেন। গডসে পুনেতে একটি মারাঠি পত্রিকা চালাতেন, যার নাম ছিল হিন্দু রাষ্ট্র। আর উনি মনে প্রাণে গান্ধীকে ঘৃণা করতেন। গডসে মনে করতেন গান্ধী হিন্দুদের দুর্বল করে ফেলছেন। দ্বিতীয় নামটি হলো নারায়ণ আপ্তে। আপ্তে গডসের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, এমনকি হিন্দু মহাসভার সংগঠকও ছিলেন। আর এই পুরো পরিকল্পনা গোছানোর পেছনে তার বড় ভূমিকা ছিল বিষ্ণু কারকারে। ইনি মুম্বাইয়ের একজন ব্যবসায়ী। গান্ধী হত্যার জন্য দলকে সমস্ত ধরনের ফান্ডিং ইনিই করেছিলেন। মদনলাল পাওয়া, যিনি 20শে জানুয়ারি বোমাটি ছুঁড়েছিলেন। গোপাল গডসে মানে নাথুরামের ছোট ভাই। দলের ষষ্ঠ মেম্বার ছিল দিগম্বর বার্কে, যার কাজ ছিল দলকে অস্ত্র সংগ্রহে সাহায্য করা, যদিও পরে উনি সরকারি সাক্ষী হয়ে যান। এছাড়া আরও অনেকে যুক্ত ছিলেন এই দলে। আর এই নামগুলির ভিড়ে ছিল আরও একটি গুরুত্বপূর্ণ নাম, যিনি হলেন দামোদর বিনায়ক সাভারকর। সাভারকর ছিলেন হিন্দু মহাসভার প্রধান নেতা। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি এই পরিকল্পনার মূল মাথা। গডসে এবং আপ্তে হত্যার আগে তার সাথে দেখা করেছিলেন বলে প্রমাণ আছে। তার একজন ব্যক্তিগত সহকারী আদালতে বলেছিলেন যে গডসে এবং আপ্তে সাভারকরের কাছে গিয়েছিলেন এবং সাভারকর তাদের আশীর্বাদ করে বিদায় দিয়েছিলেন বলে তিনি জানিয়েছিলেন। তবে পরে যদিও প্রমাণের অভাবে সাভারকর মুক্তি পেয়েছিলেন।
বোমা হামলার ব্যর্থতার পরে দলের সদস্যরা বুঝতে পারে দূর থেকে কাজ হবে না, কাছ থেকে যেতে হবে। আর এই সময় নাথুরাম গডসে সিদ্ধান্ত নিলেন তিনি নিজেই সরাসরি গান্ধীকে গুলি করবেন। পরিকল্পনা ছিল এরকম যে প্রার্থনা সভায় ভিড়ের মধ্যে মিশে যাওয়া, গান্ধীর কাছে যাওয়া এবং তারপর গুলি করা। তার এই প্ল্যানিং সাকসেসফুল করার জন্য দরকার ছিল একটা ভালো পিস্তল। প্ল্যানিংয়ের কিছুদিনের মধ্যেই দিগম্বর বার্কে একটা ইতালিয়ান পিস্তল জোগাড় করে দিলেন, নাম বেরেত্তা M1934 9 মিলিমিটার। এটির আকার ছোট, সহজে লুকানো যায়। এরপর আসলো সেই দিন। 30শে জানুয়ারি সকালবেলা গডসে দিল্লিতে পৌঁছালেন। বিকেল থেকেই বিড়লা হাউসে মানুষ জমতে শুরু করেছে। গডসে একটা খাকি ড্রেস পরেছিলেন। বিড়লা হাউসে পৌঁছে সহজভাবে ভিড়ের মধ্যে মিশে গেলেন তিনি, আর তার পিস্তল লুকানো ছিল পোশাকের মধ্যে। তখন সময় সন্ধ্যা 5:17। গান্ধীজি প্রার্থনা স্থলের দিকে আসছেন। দুই পাশে তার নাতনি মনু গান্ধী এবং আভা গান্ধী তাকে ধরে আছেন। গান্ধীজির বয়স তখন 78 বছর। শরীর শীর্ণ, কিন্তু চোখে তখনও সেই পুরনো তেজ বিদ্যমান। ভিড় দুপাশে সরে গিয়ে পথ করে দিচ্ছে, আর সেই ভিড় ঠেলে নাথুরাম গডসের সামনে এলেন। মনু গান্ধী যদিও পরে বলেছিলেন তিনি ভেবেছিলেন লোকটা প্রণাম করতে আসছে। তিনি একটু সরে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু গডসে মনুকে সরিয়ে দিলেন। আর এরপর গান্ধীজির পায়ে হাত দেওয়ার ভঙ্গিতে নিচু হলেন। তারপর জামার ভেতর থেকে পিস্তল বের করলেন। বাতাসে ভেসে আসলো পরপর 3 বার পিস্তল চলার আওয়াজ। প্রথম গুলি বুকে, দ্বিতীয় গুলি বুকে, তৃতীয় গুলি পেটে। গান্ধীজি একটা ক্ষীণ শব্দে বললেন, হে রাম, এবং মাটিতে লুটিয়ে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে মনু গান্ধী চিৎকার করে উঠলেন। ভিড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল। গডসে পালানোর চেষ্টা করলেন না, দাঁড়িয়ে রইলেন। পুলিশ তাকে ঘিরে ধরল। তিনি বারবার চিৎকার করে বলতে থাকলেন, আমি একটা দেশদ্রোহীকে হত্যা করেছি। এরপর গান্ধীজিকে দ্রুত বিড়লা হাউসের ভেতর নিয়ে যাওয়া হলো। ডাক্তার ডাকা হলো, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। সন্ধ্যা 5:25 মোহনলাল করমচাঁদ গান্ধীকে মৃত ঘোষণা করা হলো। গডসে নিজেই আদালতে দাঁড়িয়ে তার নিজের উদ্দেশ্যের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন গান্ধী বারবার মুসলমানদের সুবিধা করে দিয়েছেন, দেশভাগের সময় হিন্দুদের ক্ষতি হয়েছে। তারপরেও গান্ধী পাকিস্তানকে টাকা দেওয়ার পক্ষে ছিলেন। কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ চলছে, অথচ গান্ধী শান্তির কথা বলছেন। গডসের মতে গান্ধী হিন্দু জাতিকে দুর্বল করেছিলেন। গডসে বলেছিলেন, আমি গান্ধীকে ব্যক্তিগতভাবে ঘৃণা করি না, কিন্তু রাজনীতিতে তাঁর অবস্থান হিন্দুস্থানের জন্য ক্ষতিকর। যদিও এই বক্তব্য আদালতে পড়ে শোনানো হয়নি, কারণ বিচারক মনে করেছিলেন এটা মানুষের মনে প্রভাব ফেলতে পারে। পরে সেই বক্তব্য প্রকাশিত হয়েছিল। গান্ধীজিকে হত্যার পেছনে গডসের মূলত 3টি কারণ ছিল। 1, ধর্মীয় পরিচয় রাজনীতি। একদল মানুষ মনে করত গান্ধী হিন্দু স্বার্থের বিরুদ্ধে, তার অহিংসা নীতিকে তারা দুর্বল মনে করত। 2, পাকিস্তানকে টাকা দেওয়ার বিষয়। 55 কোটি টাকার বিতর্ক তাদের আরও খেপিয়ে দিয়েছিল। আর তৃতীয়টি হলো দেশভাগের ক্রোধ। লক্ষ লক্ষ হিন্দু উদ্বাস্তু পাকিস্তান থেকে এসেছে, হত্যা করা হয়েছে হাজারো হিন্দুদের, আর সেই সময় নাকি গান্ধীজি হিন্দুদের কথা না ভেবে মুসলিম প্রীতি পালন করেছিলেন। গান্ধী হত্যার পর দেশ জুড়ে শোকের ঢেউ বয়ে গেল। নেহেরু রেডিওতে বললেন, আলো নিভে গেছে। পুলিশও দ্রুত বাকি সবাইকে গ্রেপ্তার করলো। মামলা চলল দিল্লির লাল কেল্লায়। মোট 8 জনকে বিচারের মুখোমুখি করা হলো। বিচারে দেখা গেল প্রমাণের পাহাড়। প্রত্যক্ষদর্শী ছিলেন শত শত মানুষ। গডসে নিজেই স্বীকার করলেন তার অপরাধ। আর তারপরেই আসলো বিচার শোনাবার পালা। নাথুরাম গডসে মৃত্যুদণ্ড, নারায়ণ আপ্তে মৃত্যুদণ্ড, বিষ্ণু কারকারে যাবজ্জীবন কারাদণ্ড, মদনলাল পাওয়া যাবজ্জীবন কারাদণ্ড, গোপাল গডসে যাবজ্জীবন কারাদণ্ড, শঙ্কর কিস্তা যাবজ্জীবন কারাদণ্ড, দত্তাত্রেয় পারচুরে যাবজ্জীবন। পরে যদিও তাকে মুক্তি দিয়ে দেওয়া হয়। এবং সর্বশেষ সাভারকার, প্রমাণের অভাবে বেকসুর খালাস করা হয়। এরপর 15ই নভেম্বর 1949 জায়গাটা আম্বালা কেন্দ্রীয় কারাগার। ভোরের আলো তখন সবে ফুটছে।
নাথুরাম গডসে এবং নারায়ণ আপ্তে দুইজনকে একসাথে ফাঁসি দেওয়া হলো। জানা যায় ফাঁসির আগে গডসে তার ভাই গোপালকে একটা চিঠি দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, আমি যা করেছি সেটা ঠিক ছিল কিনা ইতিহাস একদিন সেই বিচার করবে। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গডসে অখণ্ড ভারতের কথা বললেন, আর তারপর সব শেষ। গডসের ছাই তার পরিবারের কাছে দেওয়া হয়নি। সরকারি আদেশে সিন্ধু নদীতে ভাসিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু তার পরিবার সেই ছাই সংরক্ষণ করেন এই আশায় যে একদিন সিন্ধু নদী আবার ভারতের মধ্যে থাকবে। কিন্তু সেটা আর হয়নি। সব তো হয়েই গেল, কিন্তু কিছু রহস্য যা এখনো থেকে গেছে। গান্ধী হত্যার তদন্তে বেশ কিছু প্রশ্ন এখনো পুরোপুরি উত্তর পাইনি আমরা। যেমন প্রথম প্রশ্ন, বোমা হামলার পরেও কেন গান্ধীজির নিরাপত্তা জোরদার করা হয়নি? গৃহমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছিল, কিন্তু কোনো ব্যবস্থা কেন নেওয়া হয়নি? সাভারকার কতটুকু জড়িত ছিলেন? জীবনের শেষ প্রান্তে তার সহকারী আপ্পা রামচন্দ্র কাসার স্বীকার করেছিলেন যে গডসে এবং আপ্তে সাভারকারের সাথে দেখা করেছিলেন, কিন্তু সাভারকার তখন মারা গেছেন, তাই আর বিচার হয়নি। কাপুর কমিশনের রিপোর্ট অনুযায়ী 1969 সালে জে.এল. কাপুরের নেতৃত্বে একটা তদন্ত কমিশন দাবি করেছিল সাভারকার এই ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিলেন, কিন্তু সরকারিভাবে এই বিষয়টি কখনো চূড়ান্ত করা হয়নি। মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ড শুধু একটা রাজনৈতিক ঘটনা না, এটা ছিল ভারতের আত্মার ওপর একটা আঘাত। যে মানুষটা বলতেন অহিংসা পরম ধর্ম, তাকে গুলি করে মারা হলো। যে মানুষটা জীবন ভর বলে গেছেন সব ধর্মের মানুষ সমান, তাকে ধর্মীয় বিভেদের নামে হত্যা করা হলো। ইতিহাসের বিচার করেছে। নাথুরাম গডসে ভেবেছিলেন তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কিন্তু ইতিহাস তাকে মনে রেখেছে একজন হত্যাকারী হিসাবে। আর গান্ধীজি, তার মৃত্যুর এত বছর পরেও সারা পৃথিবীতে মানুষ তাকে মনে রাখে একজন পথপ্রদর্শক হিসেবে। অহিংস আন্দোলনের কথা উঠলেই গান্ধীজির নাম আসে। একটা গুলি একজন মানুষকে মারতে পারে, কিন্তু একটা আদর্শকে সেটা মারা যায় না। এই ছিল আজকের ভিডিও। আমি সংগ্রামিকা, আপনাদের বললাম গান্ধী হত্যা রহস্যের সমস্ত খুঁটিনাটি। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।